জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতেই যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকবেন চারজন অতিথি। তাদের পরিচয়টি আগে জানিয়ে রাখি। প্রথমেই রয়েছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ, আছেন সাজিদুল হক রুবেল, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এরপর আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। শুরুতেই যেতে চাই শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে শুরুতেই জানতে চাওয়া, গতকাল মধ্যরাত অবধি আপনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আজকে দুপুরেও বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যে বৈঠকের মূলে ছিল নির্বাচনী আসন সমঝোতা কিংবা ওয়ান বক্স, যেটি নিয়ে আপনারা পথ চলা শুরু করেছিলেন। সেই ওয়ান বক্স কি অক্ষত থাকছে নাকি ভাঙতে যাচ্ছে, নাকি আসলে সম্ভাবনা আছে? আলহামদুলিল্লাহ, আপনাকে শুভেচ্ছা এবং সহ আলোচকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের দলীয় মুখপাত্র এবং যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ভাই একটা অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলেছেন যে অনবক্স নীতিতে আমরা এখন অটল আছি এবং সেটা যাতে কাজ করে এবং সেটা যাতে আগামী নির্বাচনে রাখা যায়, সেজন্য আমরা এখনো ইতিবাচকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে এখানে একটা বিষয় তো সত্য যে একটা অস্থিরতা তৈরি হয়েছে। অস্থিরতার কারণগুলো আমাদের গাজী আতাউর রহমান ভাই তিনি আজকে একটা প্রেস ব্রিফিংও করেছেন আনুষ্ঠানিকভাবে। সেখানে তিনি বলেছেন যে কয়েকটা বিষয় ছিল যেটা আসলে এক ধরনের অস্বস্তি তৈরি করছিল। যেমন ধরেন, প্রথম হলো আমরা 8টা দল একসাথে চলছিলাম, তো একটা সমঝোতা যেটা হয় যে কোনো সিদ্ধান্ত 8 দলের সাথে আলোচনা করে নিতে হয়, কিন্তু 8 দলের সাথে আরো কিছু দল যুক্ত হয়েছে যেটা আসলে 8 দলের কোনো আলোচনার মধ্য দিয়ে না। এবং আর একটা বিষয় যেটা আমরা বলাটা একটু কঠিন, তারপরে বলি, সেটা হলো যে বিএনপি, আমরা ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে বিএনপি একটা রাজনৈতিক পক্ষ আর আমরা আরেকটা রাজনৈতিক পক্ষ হিসেবে কাজ করছিলাম। আমাদের মধ্যে সৌহার্দ্য, রাজনৈতিক বোঝাপড়া এগুলো সব থাকবে, কিন্তু মানে আওয়ামী লীগ জাতীয় পার্টির যে ধরনের সরকারি দল বিরোধী দল, এই টাইপ তো রাজনীতি আসলে হওয়া উচিত না। এখানে আপনাদের কি মনে হচ্ছে সেরকম রাজনৈতিক চর্চার এক ধরনের ইঙ্গিত আপনারা পাচ্ছিলেন? হ্যাঁ, আমরা পাচ্ছিলাম। বিশেষ করে আমিরে জামাত যখন তারেক রহমান সাহেবের সাথে দেখা করলেন, তারপরে তার বক্তব্যটা এটা এক ধরনের অস্বস্তি তৈরি করছে। আসলে তাই যদি হয় যে তাহলে আমরা সবাই মিলে এই বিএনপির সাথে সমঝোতা করে একটা আসন ভাগাভাগি করে একটা জাতীয় সরকার নির্বাচন করি, তা তো আর না। আমরা ভিন্নভাবে সরকার গঠন করার চিন্তা নিয়ে আগাচ্ছিলাম। বিএনপি যখন সরকার গঠন করা আলাদা করে, আমরা পরস্পর সরকারি দল বিরোধী দল হব এবং যে জায়গায় হোক, এবং একটা সুষ্ঠু রাজনৈতিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কিন্তু তখন যখন এই কথাগুলো আসে, তখন আমরা এক ধরনের অস্থিরতার মধ্যে পড়ি। তো সেটা নিয়ে আসলে নানা ধরনের আলোচনা চলছিল। তো সেটা নিয়ে আমরা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুবই গণতান্ত্রিক পদ্ধতিতে তার সিদ্ধান্তগুলো গ্রহণ করে। আমরা 5 আগস্টের পরে আমরা কি করব, কি করা উচিত, সেটা নিয়ে আমরা থানার নেতৃবৃন্দের সাথে মিটিং করেছি, জেলা নেতৃবৃন্দের সাথে মজলিসে শুরা, যেটা পরামর্শ পরিষদ, এবং কার্যকরী পরিষদ মজলিসে আমেলা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন সিদ্ধান্ত আসছিল যে হ্যাঁ, আমরা সকল ইসলামপন্থীরা বা দেশপ্রেমিক যে দলগুলো আছেন তারা মিলে আমরা এককভাবে অনবক্স যেতে পারি। এখন যখন আরেকটা পরিস্থিতি তৈরি হইলো, এই বাস্তবতাগুলো সামনে আসলো, তখনও আমরা চেষ্টা করছি যে আমাদের মজলিসের শুরা, জেলা নেতৃবৃন্দ এবং যাদেরকে আমরা প্রার্থী ঘোষণা করেছি তাদের সাথে আমরা কথা বলি। গতকাল রাতে আমরা এই কাজটাই করেছি। আমাদের সকল নেতৃবৃন্দের আমরা কথা শুনেছি। আমাদের আমির নায়েব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন। প্রত্যেকটা কাজ আমরা কেন্দ্রীয় কমিটি যা করেছে ব্যাখ্যা করা হয়েছে, জেলা নেতৃবৃন্দের মতামত শোনা হয়েছে। তারপরে সেটাকে আজকে মজলিসে আমেলার মধ্যে সেটা বিশ্লেষণ করা হয়েছে। পরে আমরা একটা পদ্ধতি নিচ্ছি যে আমরা অনবক্স পলিসি থাকবে, যেটা যাই হয়েছে না হয়েছে সেটা আবার আমরা পরস্পর আলোচনা করব।
আলোচনা করে যেটুক যা সমাধান করে ইনশাআল্লাহ অনবক্স পলিসি থাকবে এবং সেভাবে ইনশাআল্লাহ আমরা নির্বাচন করব। তাই এখনো মধ্যে কোনো সন্দেহ না। কিন্তু গাজী আতাউর রহমানের যে প্রেস ব্রিফিং এর কথা বললেন, তিনি কিন্তু এক ধরনের পরোক্ষভাবে আসন সমঝোতা সেসব নিয়ে যখন যদি সমাধান না হয় তখন নতুন জোটেরও এক ধরনের ইঙ্গিত দিয়েছেন। সেটা নিয়ে কিছু বলবেন যে আসলে নতুন জোট করার বা নতুনভাবে বিভক্তি সৃষ্টি কোনো ধরনের সুযোগ আছে কিনা আপনাদের তরফ থেকে? না, মানে আর একটা জোট করলে সে বিভক্তি হয় না, আর একটা জোট হইতেই পারে। এবং গাজী ভাই পরিষ্কার করে বলছেন যে রাজনীতিতে একেবারে শেষ পর্যন্ত কিছু বলা যায় না। এখানে একটা জিনিস ভালো, আমি এটা মানে বাংলাদেশের রাজনীতির জন্য খুব ইতিবাচক, সেটা হলো বর্তমানে বাংলাদেশে যারাই আছি না কেন, আমরা জামাত ইসলাম, বিএনপি, কেউ কিন্তু আসলে শত্রু না, সবাই ফ্যাসিবাদ বিরোধী একই বলয়ের। তো একই বলয়ের সংগঠনগুলোর মধ্যে একটা শেষ মুহূর্তে যদি আলাদা একটা বর্গ গড়ে ওঠে, সেটা দোষের কিছু হবে না। যদি আওয়ামী লীগ আমল থাকতো তাইলে সেটা একটা দোষের ছিল যে আমরা এক বর্গে ছিলাম, সম্পূর্ণ ভিন্ন আদর্শের, ভিন্ন চিন্তা আর এক বর্গ, অন্যদিকে বর্গ করার দোষের হইতো। কিন্তু ফ্যাসিবাদ বিরোধী পরবর্তী বাংলাদেশে যেহেতু সবাই একই বর্গের, বৃহত্তর অর্থে। জি, অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ শেখ ফজলুল করিম মারুফ, যিনি কেন্দ্রীয় প্রচার দাওয়া সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। যেতে চাই আল মামুন রাসেল আপনার কাছে একটু এই প্রসঙ্গেই, যেমনটি শেখ ফজলুল করিম মারুফ বলছিলেন এক ধরনের অস্বস্তি চলছে জামায়াতের নেতৃত্বাধীন কিংবা ইসলামী দলগুলোর যে জোট, সেই জোট গঠনের ক্ষেত্রে, যার পরিপ্রেক্ষিতে আজকে সংবাদ সম্মেলন করার কথা ছিল নির্ধারিত বিকেল 4:30টায়, সেটি অনুষ্ঠিত হয়নি, অনিবার্য কারণবশত সেটি স্থগিত করা হয়েছে। কিন্তু যেমনটি শেখ ফজলুল করিম মারুফ বলছিলেন যে আসলেই কি জামায়াত ইসলামী প্রথম যে 8টি দল নিয়ে এক ধরনের জোট গঠন করেছিলেন, পরবর্তীতে অন্য দলগুলির সঙ্গে আলোচনা না করে নিজেরা 3টি নতুন দলকে সম্পৃক্ত করেছিল তাদের জোটে, এরকম কোনো কিছু কি আসলেই ঘটেছিল? আপনাদের তরফ থেকে কি বক্তব্য? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার আয়োজন আমাকে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট যারা আছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং যমুনা টিভি যারা দর্শক আছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, এই আমাদের এই নতুন বাংলাদেশে আমাদের আপনি জানেন 17-18 বছর ইসলামপন্থী যারা ছিল সকলে নির্যাতিত নিপীড়িত হয়েছে। সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে ইসলামপন্থী যারা আছে, যারা ইসলামকে ওন করে, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এবং গুম হয়েছে তারা সবচেয়ে বেশি। আলেম ওলামাদের উপর সবচেয়ে বেশি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনা বলেন, যেটি বলেন, মানে ক্ষমতাকে কন্টিনিউ করার জন্য ইসলাম যারা ওন করে তাদের উপর সবচেয়ে বেশি নির্যাতন এবং নিপীড়ন করা হয়েছে। 5 আগস্টের পরে যখন আমরা নতুন বাংলাদেশ পেলাম, তখন আমরা প্রত্যেকেই ইসলামপন্থী যারা আছে তারা চিন্তা করেছে যে তাদের যে ভোটগুলা ওয়ান বক্স একটা সমঝোতার বিষয় আসার জন্য বলা হয়েছে যে আমরা একটা বক্সে আমাদের সকল ভোটগুলো আমরা নিয়ে আসবো। বাংলাদেশের মানুষ কিন্তু এটাকে গ্রহণ করে নিয়েছে, এবং কি ইসলামী আন্দোলনের যে চরমানায় পীর সাহেব কিন্তু বারবার বলেছেন আমরা কারো অধীনস্থ না, আমরা প্রত্যেকে জায়গা থেকে, এটা আমাদের জোট বলা যাবে না, এটাকে সমঝোতা বলা যাবে। সমঝোতা মানে কি? সমঝোতা প্রথমে 8টি দল, কিন্তু আপনি দেখেছেন সাংবাদিক সম্মেলনে কিন্তু বলা হয়েছে যে 8টি দল এখন আছি, নতুন কেউ যদি আমাদের সাথে, আমরা যেমন হচ্ছে তারা কিছু প্যারামিটার দাঁড় করিয়েছে, প্যারামিটার মধ্যে আছে যে কেউ আমাদের সাথে যারা সমঝোতা আসবে তারা কোনো দুর্নীতি করতে পারবে না, তারা দেশকে প্রাধান্য দিবে, তারা যদি আমাদের সাথে অন্তর্ভুক্ত হতে চায় তাহলে তারা অন্তর্ভুক্ত হতে পারবে। দেখেন, জামাতের এখন যেটি আপনি বলবেন সবচেয়ে বেশি এখানে যারা এবার প্রতিনিধিত্ব করছে, এবার ইলেকশনে যারা প্রতিনিধিত্ব করছে, সবচেয়ে টপ 2টি দল বলা হয়, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত, যারা সংসদে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব করেছে। আপনি জানেন জামাতে প্রায় 86টা এমপি, জামাতের 86 জন এমপি বিভিন্ন সময় জামাতের প্রতিনিধিত্ব করেছে। এই জন্য 2টি বলয় তৈরি হয়েছে। একটি বলয়, আপনি যদি বলি আমরা সমঝোতা কারণে নেতৃত্বে না, তাহলে বিএনপি কেন্দ্রিক একটা বলয় তৈরি হয়েছে, এ কেন্দ্রিক জামাত কেন্দ্রিক একটা বলয় তৈরি হয়েছে। কারণ আসলে বয়সের দিক থেকে যদি বলা হয় সেই হিসাবেও জামাতকে বড় ভাই হিসেবে ধরা হয়। এরপর আপনি দেখেছেন, আমি মনে করি এই যে সমঝোতা নিয়ে এখানে মারুফ ভাই একটা কথা বললেন যে শরিক যারা আছেন বা সমঝোতায় যারা ছিলেন তাদের অনুমতিবিহীন এনসিপি বা হচ্ছে এবি পার্টি বলেন তাদেরকে, এরা যারা আছে, আপনি দেখেন এই এনসিপি যে দলটা, এই দলটা কিন্তু জুলাইয়ের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। আমাদের রাজনীতির দলগুলো যখন ব্যর্থ হয়েছে,
যখন রাজনীতি জনাব দলগুলো আল যখন মামুন রাসেল মানে রাজনৈতিক ব্যানারে বিভিন্ন সময় ফজলুল আমরা করিম আন্দোলন করেছি, মারুফ যেটি তখন বলছিলেন, আমরা রাজনৈতিক দলগুলো আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ফজলুল করিম মারুফ যেটি বলছিলেন সেটি নিয়ে বোধহয় ওনাদের অবস্থান ওনারা পরিষ্কার করবেন, কিন্তু সেখানেই প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে জামাত, আপনি যেমনটি বলছেন বড় ভাই ছোট ভাইদের সঙ্গে আলাপ আলোচনা না করে কি সম্পদ ভাগ বাটোয়ারা করে ফেললো, এরকম কিছু? না না না, এখানে এখানে আমি 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 আসি, আসলে এখানে দেখা যাচ্ছে না কে কথা বলছেন। মানে এখানে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটি হচ্ছে এনসিপির সাথে জামাতের যেহেতু এনসিপির সাথে জামাত কথা বলেছে, কথা বলা এটা না, আপনি দেখেছেন এনসিপি এবং এবি পার্টিকে যখন যুক্ত করা হয়েছে তখন কিন্তু 8 দলের সকলেই উপস্থিত ছিল সে সাংবাদিক সম্মেলনে, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রতিনিধিও কিন্তু উপস্থিত ছিলেন ওই সময়। তার মানে হচ্ছে জামাত যখন এনসিপি যখন জামাতের সাথে বসতে চেয়েছে, জামাত পার্সোনালি তাদের সাথে কনভিন্সিং বা দুই পক্ষ মিলে তারা যদি এগ্রি হয়েছে, এগ্রি হওয়ার পর তারপরে এটা জোটে উত্থাপন করা হয়েছে। এনসিপি আমাদের সাথে আসতে চায়, আমরা জোটে উত্থাপন করা হয়েছে। যখন জোটে উত্থাপন করা হয়েছে, জোট যদি বলতে না আমরা এনসিপি কে চাই না, তাহলে কিন্তু জামা একার পক্ষে সম্ভব না এনসিপি কে নেওয়া। যখন জোটে উত্থাপন করা হয়েছে, যখন জোট, আপনি যখন কাউকে কনভিন্স করেন পার্সোনালি 1 to 1 আপনাকে কনভিন্স করতে হবে। আপনি যখন 1 to 1 কনভিন্স হবেন, এরপরে গিয়ে জোটে উত্থাপন করবে। যেহেতু বড় ভাইয়ের ভূমিকা পালন করছে জামাত, সেহেতু যখন জোটে উত্থাপন করা হয়েছে, যখন সকলে এগ্রি করেছে যে এনসিপি এটার সাথে থাকবে, তখনই কিন্তু এনসিপি কে অন্তর্ভুক্ত করা হয়েছে, এই বিপার্টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমন না জোটকে এই এনসিপি এবং জামাত নিজেরা মিলে একটি সাংবাদিক সম্মেলন করেছে, সাংবাদিক সম্মেলন করে তারা নিজেরাই একক সিদ্ধান্ত নিয়েছে, এমন কিছু না। অনেক ধন্যবাদ আল মামুন রাসেল। আমরা আবারও আপনার কাছে আসবো। এই যেতে চাই আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, আপনার কাছে প্রশ্ন ঠিক একই রকম প্রসঙ্গে, যেমনটি শেখ ফজলুল করিম মারুফ বলছিলেন যে জোট হতেও পারে, এই যে জোট তারা আসলে করছেন ওয়ান বক্স বা ধর্মভিত্তিক দলগুলো, সেই জোট অব্যাহত থাকতে পারে, আলোচনা চলছে, কিন্তু নতুন করে কারো সঙ্গে জোট গঠনের সম্ভাবনাও নাকচ করে দিচ্ছেন না, বা সেটি হলেও দোষের কিছু দেখছেন না। যদি এমন বাস্তবতায় যদি ধর্মভিত্তিক এই দলগুলোর জোট না হয়, শেষ পর্যন্ত নির্বাচনী আসন সমঝোতা যদি না হয়, যদি সেখান থেকে কেউ বেরিয়ে আসতে চায় এবং সেই বেরিয়ে আসা দলগুলো বিএনপির সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় যেতে চায়, বিএনপি কি তাদেরকে সাদরে গ্রহণ করবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের সকল দর্শক শ্রোতা মণ্ডলী, আমার সহ আলোচক বৃন্দ, তাদেরকে শুভেচ্ছা। এখানে তো আসলে নির্বাচনকে কেন্দ্র করে আমরা সব নির্বাচনের আগেই দেখি যে সমঝোতা বা জোট এগুলো নিয়ে বিভিন্ন রকমের খেলাধুলা হয় আর কি। কিন্তু বারবার যেটা বলা হচ্ছে ইসলামী বাক্স, ইসলামী বাক্স তো এখন নাই। ইসলামী বাক্স মাঠে একটা প্রচারণা যে ইসলামী বাক্স, ইসলামী বাক্সের প্রার্থী তো একজন হিন্দু প্রার্থী, তার ইসলামী বাক্সের প্রার্থী হতে পারেন না। আজকে আপনি দেখবেন যে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের একটা গ্রুপ জামাত ইসলামের আমিরের সঙ্গে দেখা করেছেন, এবং সেই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তিনি একটু আগেই বক্তব্য রেখেছেন, তিনি স্পষ্টতই বলেছেন যে জামাতের আমির বলেছেন যে আমরা ইসলামী শরিয়ার কোনো আইন চালু করব না। ইসলামী বাক্স তারপরও যদি বলা হয় তাহলে আমি মনে করব যে এটা একটা ধোঁকাবাজির বাক্স। তারা ক্ষমতায় যাওয়ার জন্য, সিট পাওয়ার জন্য একটা জোট বা সমঝোতা করেছেন। এখন কখনো তারা জোট বলেন, কখনো সমঝোতা বলেন। তাদের মধ্যে ইন্টারনাল কি হয়েছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতে আগ্রহী নই। তারা প্রথমে 8 দল ছিলেন, পরে 11 দল হয়েছেন, 11 দল বেড়ে আরও 15 দল হবেন, নাকি 11 দল কমে আরও 7 দল হবেন, সেটা আমার আলোচনার বিষয় না। আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি রাজনীতিতে যত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে ততই নির্বাচন আরও শক্তিশালী এবং গ্রহণযোগ্য হবে, এবং নির্বাচন গ্রহণযোগ্য হওয়া উচিত, শক্তিশালী হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়া উচিত। তা না হলে নির্বাচনের যে আমেজ, সেই আমেজটা সমাজে বিরাজমান করে না। এখানে দু একটা কথা এসছে, বিশেষ করে শেখ ফজলুল করিম মারুফ সাহেব বলেছেন ইসলাম ওন করেন যারা। ইসলাম ওন করেন যারা মানে কি? মানে মারুফ সাহেব না, আমার মনে হয় যে আরেকজন ভদ্রলোক। ইসলাম ওন করেন
এটি কি শুধু ওনারা করেন? ইসলাম ওন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একজন বলেছেন এনসিপি নেতৃত্ব দিয়েছে জুলাই আন্দোলনে। মানে কি? এনসিপির জন্মই তো হলো জুলাই আন্দোলনের কয়েক মাস পরে। এনসিপি নেতৃত্ব দিয়েছে কোথায়? এনসিপির বহু নেতা আছে, দেশের বাইরে ছিলেন, তারা এসে এখানে বড় বড় পদ দখল করেছেন। তো এই জাতীয় কথাগুলো বলার ক্ষেত্রে আমার মনে হয় একটু সতর্ক অবস্থান নেওয়া উচিত। শেখ ফজলুল করিম মারুফ সাহেব বলেছেন যে রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই। হ্যাঁ, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, সেটা রাজনীতির প্রেক্ষাপটে একটা সময় গিয়ে বোঝা যাবে সর্বশেষ কি দাঁড়ায়। কিন্তু আমরা চেয়েছিলাম শুরু থেকেই যে ইসলামীর একটা বাক্স হোক, কিন্তু ইসলামকে ওন করেন যারা, তার মধ্যে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, যাদের আমলে কখনো ইসলাম ক্ষতিগ্রস্ত হয়নি, ইসলামী চেতনার আবু উপর নাসের মোহাম্মদ কখনো আঘাত রহমতুল্লাহ, আমি আসেনি। একটু জানতে চাই স্পেসিফিকলি, ধরুন আপনাদের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা হয়েছে, এমন ধর্মভিত্তিক দলও রয়েছে। যদি এই জোট থেকে কেউ এসে, অর্থাৎ জামাত নেতৃত্বাধীন যে নির্বাচনী আসন সমঝোতার কথা বলা হচ্ছে, সেখান থেকে কেউ এসে আপনাদের সঙ্গে সম্পৃক্ত হতে চাইলে আপনারা ওয়েলকাম করবেন কিনা? দেখুন, আমি বিএনপির নীতি নির্ধারণী ফোরামের কেউ না। যদি কোনো অবস্থায় এরকম যদি হয় যে কারো আসনে কেউ জিতে আসার মতো কোনো প্রার্থী থাকেন, এলাকায় অবস্থান ভালো আছে এবং তারা দেশপ্রেমিক, জাতীয়তাবাদী এবং ইসলামী আদর্শকে ধারণ করেন, সেরকম কোনো প্রার্থী বা দল যদি থাকেন, তাহলে দলের নীতি নির্ধারণী পর্যায়ে সেখানে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত হতেই পারে, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমি যেটা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে যে এই যে এই বেচা কিনার রাজনীতি, যে একটা কথা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দল এনসিপি, এটা হচ্ছে খুবই আপত্তিকর একটা বক্তব্য। এবং ইসলামকে ওন করেন যারা, এইখানে বিএনপিকে বাদ দিয়ে তাদেরকে ইসলামকে ওন করার যে একক এজেন্সি বা সহজ এজেন্সি দাবি করা হচ্ছে, এটা এক ধরনের প্রতারণামূলক বক্তব্য। এগুলো না করাই ভালো। রাজনীতিতে শেষ কথা নাই, ওইটাই চূড়ান্ত কথা। অনেক ধন্যবাদ। আমরা একটু সাজিদুল হক রুবেল আপনার কাছে যেতে চাই, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি নিশ্চয়ই এতক্ষণ আলোচনা শুনছিলেন ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনী আসন সমঝোতা নিয়ে টানাপড়েন, যেখানে প্রভাব বিস্তারের কথা বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে এককভাবে সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ পরস্পর বিরোধী, বেচাকেনার রাজনীতির কথাও বলছিলেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। আপনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একজন সদস্য হিসেবে ধর্মভিত্তিক দলগুলোর এই রাজনৈতিক অবস্থান কিংবা বর্তমান যেই অবস্থা, আসলে অচল অবস্থা অথবা টানাপোড়েনের এই অবস্থাকে কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ রনি ভাই, এবং একই সাথে আমার সহ আলোচক বৃন্দ এবং দর্শক যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসলে আজকে আপনি যে প্রশ্নটি আমার দিকে ছুড়ে দিলেন, তো আমার আসলে কতটা এখতিয়ার, অন্য জোট, অন্য দল, ভিন্ন মতাদর্শ, তাদের ভিতরকার একটা সংকট, আর সেই সংকটের একেবারে তাদের বক্সের পুরো বাইরে থেকে, একেবারে ভিন্ন জায়গা থেকে, ভিন্ন মাত্রা থেকে আমি কতটুকু মন্তব্য করা আমার প্রয়োজন আমি মনে করছি, সেটা আসলে একটা গুরুত্বপূর্ণ জায়গা। তারপরে আমি বলি, যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, আমি এটা ভিন্নভাবে দেখি যে বাংলাদেশে আসলে গত কয়েক সপ্তাহ ধরে জোটের রাজনীতির ক্ষেত্রে নানা ধরনের টুইস্ট ঘটছে। আমরা দেখছি যে ক্ষমতার প্রশ্নে বা একটু এমপি হবার সহজ পথ, শর্টকাট পথ, এমপি হবার শর্টকাট পথ হচ্ছে বড় দলের লেজ ধরে হচ্ছে আসনটাকে কনফার্ম করা। এবং সেই প্রতিযোগিতা আমরা দেখেছি যে দু একজন তার নিজের হাতে গড়া দল বিলুপ্ত করে দিয়ে বড় দলে যোগ দিয়ে দিচ্ছে। কারণ এবার নির্বাচন কমিশন একটা টুইস্ট করেছে, বেশ ভালো। সেটা হচ্ছে কি, জোট করলেই হবে না, যার যার মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। অতীতে যেমন দেখেছিলাম আমরা
সেই 14 সাল থেকে 24 সাল পর্যন্ত কোনো মতে একটা নৌকা মার্কা যদি বাগায় নেওয়া যায় তাহলে এমপি কনফার্ম, আর কিছু লাগে না, ইলেকশনও করা লাগবে না, খালি নৌকা মার্কার মানে নমিনেশনটা কনফার্ম করা লাগে। তো সেই থেকে জোট প্র্যাকটিসের যে বিষয়টি, যদিও জোটের একটা বেশ ঐতিহাসিক ভূমিকা আছে বাংলাদেশের রাজনীতির বিকাশের ক্ষেত্রে, বিশেষ করে 1954 সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল ভাসানী, সরওয়ার্দী, শেরে বাংলার, যা দিয়ে মুসলিম লীগকে উৎখাত করা হয়েছিল এই পূর্ব বাংলা থেকে। পরবর্তীতে আর কোনোদিনই মুসলিম লীগ 54 নির্বাচনে হারবার পর এদেশে আর তার হচ্ছে গিয়ে গ্রিপে নিতে পারে না এই দেশকে। তো নানা সময় হচ্ছে এসব বিরোধী আন্দোলনের সময় জোটগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশে ছিল, ঐতিহাসিকতা আছে এটার। তো কিন্তু জোটগুলোর ক্ষেত্রে সাধারণত হয় আদর্শিক জোট আর কিছু হয় ট্যাকটিক্যাল জোট। যেমন এই যে সম্প্রতি এনসিপি কিনে জোট হয়েছে, এক্ষেত্রে আমি যখনই ব্যক্তিগতভাবে হোক বা বিভিন্ন টকশো বা আলোচনা সভাতে হোক, যখন আমাদের এই পলিমিক্স করার সুযোগ আসে আর কি, তখন আমরা এই প্রশ্নটা ছুড়ে দিয়েছি যে ব্যাপার কি, এনসিপি তো নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখালেন, একেবারে সব রাজনীতিকে নাকচ করে দিয়ে সব বস্তা পচা রাজনীতিকে পরিত্যাগ করে একটা নতুন বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতি নিয়ে যাবেন। তো নতুন বন্দোবস্তের রাজনীতি নিয়ে যাবেন এবং সেটা নিজের পায়ে দাঁড়িয়ে তারা নেবেন, কারো ঘাড়ে ভর দিয়ে তারা সেটা নেবেন না। এই যে তাদের ঘোষণা, সেই ঘোষণা থেকে তারা বিচ্যুত হয়ে তারা চলে গেলে হচ্ছে জামাতের সাথে, ব্যাপারটা কি? তখন তারা বলেছে, অনেকেই বলেছেন, তাদের অনেকেই বলেন এটা আসলে সেই জোট না, এটা আসলে এক ধরনের আসন সমঝোতা তারা করছে। তো আসন সমঝোতা করছে, খুব ভালো কথা। আবার কখনো বলছে জোট, কখনো বলছে। তবে আমি যেটা মনে করি এটা হচ্ছে গিয়ে কোন রকম আদর্শিক কোন জোট নয়। এনসিপি কে যুক্ত করে যে জোটের ধারণাটা, এটি ঠিক হচ্ছে মতাদর্শিক কোন জোট না, এটা একটা একান্ত একটি কৌশলগত ট্যাকটিক্যাল জোট। এই ট্যাকটিক্যাল জোটের ক্ষেত্রে জামাত বা ইসলামপন্থী দলরা এক ধরনের তারা জিতে গেছে এই জোটটা করবার মধ্য দিয়ে, তারা একটা উইনিং জায়গায় এসেছে। আর এনসিপি হচ্ছে মোটামুটি নিজেদেরকে তাদের যে নৈতিকতার জায়গাটা, তাদের যে একটি নতুন বন্দোবস্তের রাজনীতির যে ঘোষণা, সেই ঘোষণার সাথে তারা হচ্ছে বিশ্বাসঘাতকতা করেছে। এবং একই সাথে হচ্ছে গিয়ে গণ অভ্যুত্থানের পরবর্তীতে বাংলাদেশের মানুষ তাদের প্রতি যে বিশ্বাস বা আস্থা রেখেছিল, সেই জায়গাটাও অনেকটা টলায় দেওয়া হয়েছে এই ক্ষেত্রে। এরপর আমরা একটা জিনিস লক্ষ্য করেছি পত্রিকায়, যে আসলে ইসলামী আন্দোলন বা অতীতে যার নাম ছিল শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন বহু বছর ধরে বাংলাদেশের রাজনীতি করছে, বহু বছর ধরে, এবং নির্বাচনী রাজনীতিতে তারা অত্যন্ত সক্রিয়। আমরা অনেক সময় নির্বাচন দু একটা বয়কট করেছি, যার মধ্যে দু একটা বার তারা অংশগ্রহণও করেছে অতীতে, এই স্বৈরাচারী শেখ হাসিনা আমলে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কিছু মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর থেকে তারা তাদের অবস্থানটা পরিষ্কার করেছে, তারা হচ্ছে গিয়ে লড়াইয়ে হচ্ছে একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তো নির্বাচনী পলিটিক্স এর ক্ষেত্রে তারা হচ্ছে, আমি দেখেছি এক সময় যে 300 আসনেই তাদের প্রার্থী ছিল বহুদিন ধরে বাংলাদেশে, যে 300 আসনে বিএনপি আওয়ামী লীগও প্রার্থী দেন না, দিতে পারেন না, কিন্তু ইসলামী আন্দোলন 300 আসনে প্রার্থী দিচ্ছে। তো সেক্ষেত্রে তার আকার আয়তন তো সারা দেশের সমস্ত জায়গায় আছে। সেই দলটি যদি তার জোটে এসে মাত্র 40টা আসন পায়, আর নবাগত একটি রাজনীতিক তারা পায় 30টি আসন, তারা এখন জোট করতে এসছে। দুদিন আগে তারা বলেছে 300 আসনে এনসিপি প্রার্থী দেবে, কিন্তু মাঠ, বাংলাদেশের পরিস্থিতি, রাজনীতি সবকিছু বিশ্লেষণ করে শেষ পর্যন্ত এখানে আসছে 30 হোক 20 হোক, কিন্তু এমপি কনফার্ম করতে হবে, সিট কনফার্ম করতে হবে। সেই জন্য জামাতের কাছ থেকে 30টা আসন নিচ্ছে। তাদের 30টা আসন আর ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের 40টা, বা আমার ইনফরমেশন তথ্য ভুল থাকতে পারে, আপনার ধরাই দিয়ে নাকি। এই যে এই ব্যাপারটা এক ধরনের বৈষম্যই আমার কাছে মনে হয় বাইরের থেকে। আবারও বলছি, আমার আসলে সেইভাবে নৈতিক অধিকারও নাই হচ্ছে আপনাদের। তারপর একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিশ্চয়ই, সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে নিশ্চয়ই আপনার মূল্যায়ন থাকতেই পারে। মিস করেছি আপনাদের আলোচনা, যাই হোক, কিছু বলছেন? না, আমি বলছি যে একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে আপনার সেই মূল্যায়নটা থাকতেই পারে। পর্যবেক্ষণ হিসেবে বলছি যে এটা অনেকটা তো বৈষম্য হয়েছে। এখন যেটাই বলুন আপনারা,
আসলে আমার মনে হয় আজকে যে উত্তেজনা তৈরি হয়েছে, যে অভিমান তৈরি হয়েছে এবং যে ভাঙনের বিষয়টা দাঁড়াচ্ছে, সেটার পিছনে আসলে আসনের সংখ্যাটা কমে যাওয়াটাই আমি আমার বাইরে থেকে আপনার দেখে কাছে মনে হচ্ছে মূল। এটা একটি বড় কারণ। আরেকটা কথা আপনারা বলেন নাকি, আপনারা দুজন তিনজন বললেন এখানে যে রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই। এটাই হচ্ছে রাজনীতির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে অপয়া কথা বা একটা মানে বাজে কথা। আমরা এই বাজে কথাটা প্রথম শুনেছিলাম আমাদের ছাত্র জীবনে আমরা হঠাৎ করে হুট করে 90 দশকে 94-95 সালের দিকে আমরা এটা শেখ হাসিনার মুখে প্রথম শুনেছি এবং এটা হেডলাইন নিউজ হয়েছিল, রাজনীতির শেষ কথা বলে কিছু নেই। কেন নিউজটা হয়েছিল? তখন জামাতে ইসলাম এবং আওয়ামী লীগ, ঠিক আছে, বিএনপি সরকারের বিরুদ্ধে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন শুরু করেছিলেন। তারা একসাথে এসেছিলেন, এক মঞ্চে একসাথে যুগপৎ আন্দোলন করেছিলেন। সেটাও এক ধরনের একরকমের সমঝোতা জোট প্র্যাকটিস ছিল 1996 নির্বাচনের আগ পর্যন্ত, 15 ফেব্রুয়ারি নির্বাচন 96 সালের আগে। তো এই বিষয়টি যখন ঘটলো বাংলাদেশে, এটা একেবারে একটা বিরাট বড় ধরনের টুইস্ট, বিরাট বড় ধরনের বলয় পরিবর্তন। আওয়ামী লীগের জায়গা থেকে বেরিয়ে আসা, জামাতের জায়গা থেকে বেরিয়ে এসে, এবং তাদের সাথে আবার ছিল স্বৈরাচার এশিয়ান দল। মানে আদর্শিক জায়গাটায় খানিকটা ব্যত্যয় ঘটেছে বলে মনে করছেন? আমরা বলতাম এটা হচ্ছে স্বৈরাচার, রাজাকার এবং হচ্ছে আওয়ামী লীগের ঐক্য। জি, অনেক ধন্যবাদ সাজিদুল হক রুবেল। আমাকে একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির শেষে আবারও আপনার কাছে ফিরবো। রাজনীতিতে শেষ কথা বলে কিছু থাকুক আর না থাকুক, রাজনীতিতে কোনো বিরতি নেই। ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত রাজনীতিতে। আমাদের সঙ্গে আজকেও রাজনীতিতে আছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, রয়েছেন সাজিদুল হক রুবেল, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং আল মামুন রাসেল, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আমি আবারও যেতে চাই একটু আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ আপনার কাছে। রহমতুল্লাহ, একটু বলবেন, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য। ঢাকা 8 আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে এমন বক্তব্য দেওয়া হচ্ছে যাতে আমরা উত্তেজিত হয়ে পড়ি। আপনারা কি উত্তেজিত হয়ে পড়ছেন, বা আসলেই উদ্দেশ্যমূলকভাবে সেই ধরনের কোনো প্লট তৈরির কোনো ধরনের শঙ্কা করছেন কিনা? জি, কিছু কিছু জায়গায় এমনভাবে কিছু বক্তব্য রাখা হচ্ছে, সেই বক্তব্যগুলো দ্বারা যাতে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীরা যাতে উত্তেজিত হয়, বিএনপির প্রার্থীরা যাতে পাল্টা কোনো বক্তব্য রাখে, এরকম কিছু প্রক্রিয়া বিভিন্ন জায়গায় কিন্তু লক্ষ্য করা হচ্ছে। এবং এটা আপনি খুব সূক্ষ্মভাবে খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আসলেই এই জাতীয় নির্বাচনটা খুব চ্যালেঞ্জের মুখে আছে। অনেক শক্তি আছে যারা বলতেছে যে আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, কিন্তু তারা ভিন্ন কিছু স্বার্থ হাসিলের জন্য এই নির্বাচনটা হোক আমাদের কাছে এখনো প্রতীয়মান হয় যে তাদের আচরণ, তাদের বক্তব্য, তাদের চলন বলন, চাহনি, মানে কথাবার্তা, এগুলো দিয়ে প্রমাণ হয় যে তারা আসলে চাচ্ছে না যে নির্বাচনটা হয়ে যাক। নির্বাচনটা বানচাল করবার জন্য দেশি এবং বিদেশি বিভিন্ন ধরনের শক্তি কিন্তু তৎপর। এবং আমি উদাহরণ না দিয়ে বা কারোর নাম না বলেই আমি বলতে চাই, যদি কেউ ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে দাবি করেন, যদি কেউ গণতান্ত্রিক শক্তি হিসেবে দাবি করেন, যদি কেউ নির্বাচনের পক্ষের শক্তি দাবি করেন, যদি কেউ দেশপ্রেমিক হিসেবে দাবি করেন, তাহলে নির্বাচনের প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে তার প্রতিপক্ষের বিরুদ্ধে বক্তব্য রাখা এটা দোষের কিছু না। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে বা এমন কোনো বক্তব্য রাখা যাতে করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় বা নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হয়, এরকম কোনো বক্তব্য কারোরই রাখা উচিত নয়। আমি একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে এই অনুরোধটা করছি। মির্জা আব্বাস সাহেব যথার্থই বলেছেন। আজকে আপনি দেখবেন যে মির্জা আব্বাস সাহেবের এলাকার একজন প্রার্থী, যিনি বিভিন্ন সময় বিভিন্ন উলটপালট বক্তৃতা দিয়ে, মানে তার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা আমি জানি না, কিন্তু তার নামটা সবাই বলে
এবং তাকে বিভিন্ন নামে অভিহিত করে এবং খুব আজে বাজে ডেজিগনেশনে তাকে ডাকাডাকি করে। সেরকম একজন প্রার্থী সেখানে নির্বাচন করছেন এবং এই যে জামাত সমর্থিত বা জামাতের অন্তর্গত যে সমঝোতামূলক বা ঐক্যজোট এক এক সময় তারা এক এক ধরনের কথা বলেন, সেইখান থেকে তাকে প্রার্থী করা হয়েছে। সেইখানে একজন রাস্তা থেকে একজন হকার টাইপের কাউকে ডেকে নিয়ে এসে তারপরে এমন কিছু কথা তার মুখ দিয়ে বলানো হচ্ছে, ভাই এটা একজন নিরীহ মানুষ বা ছোট কাজ করেন বা ব্যবসা করেন, তাকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলেই তো সে আপনার অনেক কথা বড় করে বলে ফেলবে। এগুলো এই দেশের সাধারণ মানুষ বা এই দেশের সচেতন মানুষ এগুলি ভালো করে বোঝে, কিন্তু নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। যেমন আমি দেখেন, আমি এতগুলো কথা বললাম কিন্তু কারোর নাম আমি উচ্চারণ করিনি, কোনো রাজনৈতিক দলের নাম উচ্চারণ করিনি। এটাই রাজনৈতিক সভ্যতা, এটাই রাজনৈতিক ভদ্রতা। এবং ওই যে প্রার্থী সে কিন্তু বলেছিল 300 আসনে মনোনয়ন দেবে, 400 আসনে জিতবে। পাগল হিসেবে পরিচিত রাজনৈতিক অঙ্গনে গত কয়েক মাস যাবৎ একটা উদ্ভট পাগল হিসেবে রাজনীতির অঙ্গনে পরিচিত। কিন্তু তারপরে সে জামাত ইসলামের বিরুদ্ধে এমন কোনো কথা নাই সে বলে নাই, বিএনপির বিরুদ্ধে এমন কোনো কথা নাই সে বলে নাই। আর আমাদের মিডিয়াগুলো তো মাশাআল্লাহ যে যদি একটা উল্টাপাল্টা কথা বলে তখন তাকে হাইলাইটস করে এবং একটা পাগল হিসেবে মোটামুটি সারা দেশের মানুষ তাকে চেনে। মানে এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে আবু নাসের রহমতুল্লাহ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা দেখছেন কিনা, এইরকম বক্তব্য কিংবা এই ধরনের পাল্টা অবস্থান? এটি আমি বলছিলাম, সেটা তো বলছো। আপনি যদি ভিত্তিহীন কোনো বক্তব্য রাখেন, ভিত্তিহীন কোনো অভিযোগ প্রকাশ করেন, ভিত্তিহীন কোনো বিষয় নিয়ে সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করেন, তাহলে সুষ্ঠু যে পরিবেশটা এখনো পর্যন্ত যতটুকু সুষ্ঠু আছে সেই পরিবেশটা তার বিরাজমান থাকবে না। তাতে করে ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র এবং ক্ষতিগ্রস্ত হবে নির্বাচন, ক্ষতিগ্রস্ত হবে আমাদের আজকে সকলের কাছে সকলের সমর্থিত এই যে সরকার, যে সরকারটাকে আমরা ইন্টারিয়াম বা অন্তর্বর্তীকালীন সরকার বলছি, সেই সরকারটা বিতর্কিত হবে। অনেক ধন্যবাদ। শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যিনি প্রধান, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তিনি বলেছেন একটি রাজনৈতিক দল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ডের নাম্বার সংগ্রহ করছে, এনআইডির পাশাপাশি মোবাইল নাম্বার, বিকাশ নম্বর সংগ্রহ করছে, মোবাইল ব্যাংকিং নম্বর, ভুয়া এনআইডি কার্ড তৈরি করে নির্বাচন প্রক্রিয়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আপনারা একটি রাজনৈতিক দল, সমঝোতা হোক বা না হোক, তারপরেও আপনাদের চোখে এরকম কোনো আচরণ ধরা পড়েছে কিনা, আপনারা এমন কোনো শঙ্কা দেখছেন কিনা? আলহামদুলিল্লাহ, এইটার সূত্র ধরে আমি অনেকগুলো কথা জবাব দিয়ে যাই। সেটা হলো, আবু নাসের রহমতুল্লাহ ভাই যেভাবে কথা বলছেন, তিনি সব কিছুর মধ্যে সন্দেহ খুঁজে পান। নির্বাচনের আগে সমঝোতা করছি, ওনার কাছে এটাকে মনে হচ্ছে খেলাধুলা। তো আবার ক্ষমতায় যাওয়ার জন্য যে জোট করা বা সমঝোতা করা, এটাকে ওনার কাছে নেতিবাচক অর্থে মনে হয়। তো এবং রহমতুল্লাহ ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি, ওই নাম বলে আমি বলে ফেলি, সম্পর্কে যেভাবে কথা বললেন আমি তার তীব্র নিন্দা জানিয়ে রাখলাম, বাকিটাকে বললাম। তো মানে রহমতুল্লাহ ভাই সহ এবং আমাদের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক যে বলেছেন নজরুল ইসলাম খান সাহেব, এটা হলো একই ধারার কথাবার্তা, যে তারা সব কিছুতে সন্দেহ খুঁজে পাচ্ছেন। এখন কথা বলি, প্রথম কথা হলো যে আমাদের সাথে আমরা যে সমঝোতা করছিলাম সেটা কিন্তু ভাঙে নাই, সমঝোতা এখনো বহাল, ইনশাআল্লাহ এই সমঝোতা টিকে থাকবে। এই সমঝোতাটা হলো পুরনো বন্দোবস্ত আর নতুন বন্দোবস্তে। অনেকে বললেন না যে আদর্শ ভিত্তিক জোট না, ট্যাকটিক্যাল জোট। আমি বলি পুরাতন বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত। পুরাতন বন্দোবস্ত কি সব জায়গায় সন্দেহবাতিক হওয়া, সব জায়গায় ওই ধরনের হওয়া, তা না। এখন ধরেন যদি আমি ঘরে ঘরে যাই, আমি যদি সবার সাথে ঘরে ঘরে কথা বলি, এটা দোষের হবে কেন? এটা তো আরো আমার ভালো দিক, যে আমি রাজনীতিটাকে মানুষের দৌড় গোড়ায় নিয়ে যাচ্ছি। এই ভালো দিকটাকেও ওই পুরনো বন্দোবস্ত দোষের বানায় ফেলছে। তো আমরা সেটাকে বলতে চাই না, আমরা ইতিবাচক দেখতে চাই। আর একটা কথা বলে রাখা, মামুন ভাই যেটা বললেন যে এনসিপি যেভাবে বললেন, আসলে হবে না। মানে এনসিপি আসুক, সেটা আমরাও চাই। এনসিপির আশাটা আসলে ইস্যু না, হ্যাঁ, ওইটা একটা পদ্ধতি নিয়ে ইস্যু, এবং এটা বড় কথাও না। আমরা মনে করি এটা আলোচনা হচ্ছে, আমাদের মধ্যে চমৎকার একটা সমঝোতা আছে, সেটা হয়ে যাবে।
আর একটা প্রশ্ন রহমতুল্লাহর কাছে করলেন না যে আমরা বিএনপি জোটে যাচ্ছি কিনা, ভাই ওই আশাও নাই, চিন্তাও নাই, এবং এটা আমরা আসলে শত মনে করি না। কারণ আমরা বারংবার বলছি বিএনপি কে আমরা পুরনো বন্দোবস্তের ভালো দল হিসেবে মনে করি। তা আমাদের বাংলাদেশ 5 আগস্টের পরে আমরা পুরনো বন্দোবস্তে ফেরত যেতে চাই না। হ্যাঁ, আর রাজনীতিতে শেষ কথা নাই। সেটা ধরেন আওয়ামী লীগের সাথে যদি আমি জোট করি তাহলে অবশ্যই শেষ কথা আছে, ফ্যাসিবাদের সাথে জোট করা যাবে না। কিন্তু আমি ক্লিয়ার করছি যে 5 আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক দল সবাই আমরা দেশকে গড়ে তোলার জন্য একটা ইতিবাচক মানসিকতার সবাই দল। এই দলগুলোর মধ্যে কে কার সাথে বর্গ করলো না করলো এটা খুব বড় কিছু হওয়ার কথা না। তো এটা আর একটা কথা ভাই, আপনার একটা কথা এটা জোরালো আমি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখতেছি, সেটা হলো যে এই ধর্মভিত্তিক দল আমরা আসলে ধর্মভিত্তিক দল না। এবং ইসলামকে ধর্ম বলে যা বোঝায়, ইসলাম তার চেয়ে বিস্তৃত অনেক কিছু। হ্যাঁ, তো ধর্মভিত্তিক বলে যেভাবে ক্যাটাগরাইজ করা হয়, বর্গায়িত করা হয়, সেটা মনে হয় আমাদেরকে না করাটাই সেটা ইনসাফ হবে। আমরা একটা গণ অধিকার ভিত্তিক দল, মাকাসিদের শরিয়াকে সামনে রেখে রাজনীতি করি। হ্যাঁ, এখন ভালো মন্দ তো বিচার করতে হয়, তো ভালো মন্দ আমার মাপকাঠি কি? ইসলাম। আমার তারবিয়া হলো ইসলাম, আমার পিছনে প্রেরণা হলো ইসলাম, আমার মাপকাঠি হলো ইসলাম। কিন্তু ধর্মভিত্তিক যে রাজনৈতিক দল ওই অর্থে আসলে বললে ইসলামকে ছোট করা হয় এবং আমাদের কার্যক্রমগুলোকে ছোট করা হয়। এইটুকুই আসলে আমার এই পর্যায়ে বলার ছিল। অনেক ধন্যবাদ। আল মামুন রাসেল, আপনার কাছে জানতে চাওয়া, বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য দাঁড়িপাল্লা, হাতপাখা, শাপলাকলি প্রতীকগুলোকে পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হয়েছে। নির্বাচন কমিশনকে সেসব জানানো হয়েছে, তারপরেও এখন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য আসেনি। বিএনপি মনে করে এটি উদ্দেশ্যমূলক, ইচ্ছাকৃত দৈব ঘটনা নয়। আপনাদের কাছে কি মনে হয়, এই অভিযোগের কোনো ভিত্তি আছে কিনা, কিংবা যে আমি আপনার এই প্রশ্ন আসছি তার আগে আমরা বিশ্বাস করি মারুফ ভাইয়ের সাথে আমরা মুখে মিলিয়ে কথা এটা বলতে চাই যে আমাদের যে ওয়ান বক্স যে নীতি, এই নীতিতে বলবৎ থাকবে ইনশাল্লাহ। এটা দান্দিকতার মধ্যে আমাদের এ ভাই বলেছিল যে দান্দিকতার মধ্যে নতুন কিছু থাকবে, দ্বন্দ্ব থাকবেই, দ্বন্দ্বের মধ্যে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যতার মধ্যে ঐক্য, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর মনে রাখবেন যে কোনো জোট দুইটি কারণে হয়, একটা হচ্ছে আদর্শ জোট, আর একটা হচ্ছে প্রয়োজন জোট। ইসলামপন্থী যারা আছে তারা হচ্ছে আদর্শিক জোটে আছে, এবং প্রয়োজনে এনসিপির সাথে এবং এবি পার্টির সাথে যেটা, এটা হচ্ছে প্রয়োজনের জোট। যেহেতু এনসিপির যারা কর্ণধার আছে, মূল সারির যারা আছে, তারা নেতৃত্ব দিয়েছে জুলাই অভ্যুত্থানে। তো সুতরাং এই 8 দলীয় জোট বা 11 দলীয় জোট, তারা হচ্ছে এনসিপি কে নিয়ে, এনসিপি কে জুলাইয়ের যে আন্দোলন, যে অভ্যুত্থানকে সম্মান দিয়েছে, তাদেরকে সেলুট জানানোর জন্য এবং তাদেরকে সম্মান দেওয়ার জন্য তাদেরকে অন্তর্ভুক্ত করেছে। তারপরে পেপার আসলে এটা আমার কাছে খুব সিলি বিষয় মনে হয়। আপনি দেখেন একটা ব্যালট পেপারে আপনি দেখেছেন যে আমাদের নির্বাচন কমিশনও বলেছে যে বর্ণমালাগুলোর যে L5 বলি আমরা, বর্ণমালার ধারাবাহিকতা এইভাবে আসছে। আপনি দেখেন এই আপনার ধানের শীষ তো আর আদি না, আদি আনারস আসে, এমন না যে আয়ের জায়গায় দাঁড়িপাল্লা চলে আসছে, আয়ের জায়গায় হাত পাকা চলে আসছে, এটা তো এমন না। এই সিরিয়ালি দয়ের জায়গায় দাঁড়িপাল্লা আসছে, এরপরে দয়ের পরে ধ আসে, এটা ধানের শীষ আসছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে ধানের শীষটা পরের লাইনে আসলে তো হতো। আপনি দেখেন এখানে মোট 6টা লাইন আছে এবং নিচের দিক থেকে 14টা লাইন আছে। এটা A4 একটা সাইজের একটা ব্যালেট, পোস্টাল ব্যালেট। তাহলে আপনি যদি এই 6টা লাইনের জায়গায় 7টা লাইন করে এই ধানের শীষকে যদি উপরে নিতে চান, তাহলে ব্যালেট পেপারটা 4-5, কারণ প্রত্যেকটা অক্ষরে 4-5টা করে দল আছে, তাহলে ব্যালেটটা অর্ধেক ফাঁকা থাকবে। সুতরাং এটাকে আরেকটা জিনিস মানে আমার কাছে খুব মনে হয় যে শুরুতে থাকলে আমার মনে হয় তাহলে আনারস সবার সবচেয়ে বেশি ভোট পাওয়ার কথা। কারণ একটা জাতীয় নির্বাচনে মানুষ যখন ভোট দিতে যাবে তখন সে এই যে এটা এমন না যে আমরা যখন এমসিইউ পরীক্ষা দিতে যেতাম। কিন্তু আল মামুন রাসেল, বাহরাইন এবং ওমানের ঘটনা কি আপনার জানা আছে? একসঙ্গে অনেকগুলো ব্যালট পেপার এক ঠিকানায় যাওয়া, এসব নিয়েও প্রশ্ন উঠছে, সেটাও কি আপনাদের কাছে অযৌক্তিক মনে হচ্ছে? কোনটা বাহরাইন কিংবা ওমানে একসঙ্গে এক ঠিকানায় 200-এরও বেশি ব্যালট পেপার পৌঁছে আমি সেটিও আসি। তার মানে এটা যে এমসিকিউ না যে আমি শুরুতে যেহেতু প্রিপারেশন নাই আমি শুরুতে ক ক ক করে সবগুলো দিয়ে দিলাম, এটা এমন না। যে একটা মানুষ যখন ভোট দিতে যাবে তখন সে অবশ্যই যাকে ধানের শীষ দিবে, সে ধানের শীষ যে প্রান্তে থাকুক তাকে ধানের শীষে গিয়ে ভোট দিয়ে আসবে। যখন দাঁড়িপাল্লা দিবে বা হাত পাকা দিবে তখন হাত পাকা যেখানে আছে সেখানে গিয়েই ভোটটা দিয়ে আসবে। তো সুতরাং আগে আছে নাকি পরে আছে এটা আমার কাছে সিলি বিষয় মনে হয়। তারপরে আপনি দেখেন আরেকটি প্রশ্ন করলেন আপনি, বাহরাইনের যে ব্যালট পেপারটা, এটা নির্বাচন কমিশন অলরেডি ব্যাখ্যা দিয়েছে। আপনি জানেন
এটা এই প্রক্রিয়াটা মানুষ জানে না যে ব্যালট পেপারে ভোটটা কিভাবে দেয়, এই যে পোস্টাল ব্যালট পেপারে ভোটটা কিভাবে দেয়। নির্বাচন কমিশনের ব্যাখ্যাটা কি একটু বলবেন? চিঠি যাওয়ার আগে একটা অ্যাপস আছে, একটা পোস্টাল একটা অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে আপনি আপনার নাম্বার, আপনার কিউআর কোড এবং এনআইডি দিয়ে আপনি হচ্ছে সেখানে আপনার রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পর নির্বাচন কমিশন মামুনুর রাসেল, নির্বাচন কমিশন বলেছে যে সেটা সেই দেশের পোস্টাল অফিস তদন্ত করে দেখবে যে এক ঠিকানায় কিভাবে গেল। আপনার কাছে নির্বাচন কমিশনের ব্যাখ্যাটা কি? আমি এটা একটু আসি। তাহলে দেখেন, আপনি যখন এই একটা ভোট যখন শুধুমাত্র একটা ব্যালট পেপারে দিলে হবে না, আপনাকে যে একটা অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনাকে কিউআর কোড স্ক্যান করতে হবে একটা মানুষ। তার মানে এই যে অ্যাপসটা আপনার মোবাইল শুধু ডাউনলোড করা, আপনার নাম্বার দিয়ে এই রেজিস্ট্রেশন করা। তো শুধু আপনি চাইলে অন্য কেউ চাইলে এখানে ভোট দিতে পারবে না। তো সুতরাং সেখানে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিয়েছে যে যেহেতু এখানে ঠিকানা দেওয়ার অ্যাপসের মধ্যে ঠিকানা দিতে হয়, সেই ঠিকানাটা একটা কমন ঠিকানা। তারা যেহেতু এক এলাকা অনেকে থাকে, একটা কমন ঠিকানা তারা দিয়েছে, একটা বক্সের মতো আর কি, চিঠির বক্সের মতো। সেখান থেকে সবগুলো নিয়ে প্রত্যেকের আপনি দেখেছেন যে ভিডিওটা দেখেছেন, ভিডিওর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে না যে চিঠি খোলা হয়েছে, খুলে দাঁড়িপাল্লাতে ভোট দিচ্ছে, হাত পাকাতে ভোট দিচ্ছে, এমন কিছু না, এটা চিঠি দেখা গিয়েছে। তো সুতরাং এটাকে সামনে নিয়ে এসে নতুন করে একটা ইস্যু বানানো আমার কাছে মনে হচ্ছে এটাও একটা সিলি বিষয়। কারণ এখানে সুযোগ নেই, শুধু ব্যালট পেপারে স্বাক্ষর দিলে ভোট দেওয়া যাবে না। কারণ আপনার অ্যাপস এর মাধ্যমে কিউআর কোড স্ক্যান করতে হবে, স্ক্যান করে তারপর আপনাকে ভোট দিতে হবে। আপনি শুধুমাত্র ব্যালট পেপারে একটা টিক মার্ক দিয়ে দিলেন, তাহলে আপনার ভোটটা কখনো নিশ্চিত করা যাবে না। সুতরাং এই বিষয়গুলো আমার কাছে বিএনপির মতো একটা বড় দলের কাছে এই ছোট ছোট বিষয়গুলো উত্থাপন করা, যে তাদের নিচে আছে নাকি মাঝখানে আছে নাকি উপরে আছে, তারপরে ব্যালট পেপার পাওয়া গেছে অনেকগুলো, এগুলো আমার কাছে খুবই সিলিময় বিষয় মনে হয়েছে আর কি। জি, অনেক ধন্যবাদ সাজিদুল হক রুবেল। আপনার কাছেও কি সিলি বিষয় মনে হয়? যদিও আপনার দলের প্রতীক কাস্তে সেটি সেকেন্ড রোতেই আছে, এটি আসলে ইস্যু হওয়ার মতো ঘটনা কিনা, নাকি এটাকে আসলে কোনো বিন্যাসগত কোনো জটিলতা আছে বলে আপনাদের মনে হয় কিনা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির, এবং সেটি নিয়ে আপনাদের কোনো অবস্থান আছে কিনা? ধন্যবাদ। প্রথমে বলি যে ধানের শীষে ভোট দিবে বা যে কাস্টমারকে ভোট দিবে, সেটা যত পিছনে হোক, ডাইনে হোক, বামে হোক, সে খুঁজে সেটাতেই সে ভোট দিয়ে আসবে। যে রাজনীতিকে সমর্থন করবে সে সেটাকে খুঁজে বের করবে। এটা নিয়ে আমার মনে হয় অরিড হওয়ার কোনো বিষয় নেই আর কি। কিন্তু আমরা মনে হয় একটা জিনিস একটু গুলিয়ে ফেলেছেন জামাতে ইসলামের নেতা এখানে, সেটা হচ্ছে তিনটি পদ্ধতি ইলেকশন কমিশন এই হচ্ছে ডায়াসপোরা ভোটের ক্ষেত্রে, প্রবাসী ভোটের ক্ষেত্রে তারা ঠিক করেছিল। একটি হলো অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি, যেটা অ্যাপস এর মাধ্যমে হবে। একটা হচ্ছে অতীতও ছিল, আজকের যেটা হচ্ছে পোস্টাল ব্যালট। আর একটা ছিল আপনার হলো প্রক্সি ভোট। তো এর মধ্যে আমরা আমাদের পার্টি তীব্রভাবে অবস্থান করছিল যে অনলাইন ভোটের পক্ষে আর কি। অনলাইন অ্যাপস এর মাধ্যমে রেজিস্টার, এটার মাধ্যমে এই যে পদ্ধতি তিনি বলেন, এইটা আমরা প্রস্তাব করেছিলাম, কিন্তু এটা নির্বাচন কমিশন গ্র্যান্ট করেন নাই। না করে যে সনাতনী যে পোস্টাল ব্যালটের যে ব্যাপারটা আছে সেটা হয়েছে। এখন এই ঘটনাটা ঘটছে কেন, এটা একটু বুঝতে হবে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে এটা একটা না, এটা অনেক জায়গায় আছে, সেখানে নানা ধরনের মানুষ থাকেন যাদের এখানে পোস্টাল অ্যাড্রেস করতে এক ধরনের টাকা দিতে হয়, টাকা দিয়ে একটা পোস্টাল অ্যাড্রেস নিতে হয় আর কি। তো ধরেন অনেকে, একজন অবস্থাপন্ন কোনো ব্যক্তি আছেন, তার হয়তো নির্দিষ্ট একটা ঠিকানা আছে এবং সেখানে সে তার পোস্ট বক্স রাখেন, তিনি পোস্টাল অ্যাড্রেস রাখেন, নিয়মিতভাবে তার পোস্ট বক্স কাজ করে, তো সেক্ষেত্রে তার সেটা আছে। আবার এখানে অনেকে আছে যে তারা মেস করে থাকে, এক এক সময় এক এক অঞ্চলে থাকে, ওখানে কিন্তু সবাই হচ্ছে খুব কষ্ট করেই থাকেন, বিশেষ করে শ্রমজীবী মানুষরা কষ্ট করেই থাকেন। কিন্তু যারা ব্যবসায়ী আছেন, জামাত ইসলামের বড় নেতারা আছেন, তারা বেশ ভালোই থাকেন। আর মেহনতি মানুষ খুব কষ্টে থাকেন। মেহনতি মানুষের পোস্টাল অ্যাড্রেস নেই, তাদেরকে হয়তো কোনো একটা বড় ভাইয়ের ঠিকানায় তারা যদি ভোট দিতে চায়, তাদেরকে বলতে হয় তাদের ওই বড় ভাইয়ের বা তাদের হচ্ছে গিয়ে গ্রামের কোনো একটা বিশিষ্ট ব্যক্তি যার একটা ঠিকানা আছে, ভালো ঠিকানা আছে, পোস্ট বক্স আছে, তার পোস্ট বক্সকে তার ব্যবহার করতে হয়। এবং সেই ক্ষেত্রে তার পোস্ট বক্সেই হচ্ছে এতগুলো ব্যালট আসার একটা সম্ভাবনা আছে। এবং এই ব্যালটটা পোস্ট বক্সে এসেছে, কিন্তু ব্যালট গুলো একসাথে খুলে এই যে ব্যাপার স্যাপার গুলো আছে আর কি, এই ব্যাপার স্যাপার গুলো তো বেশ কিছু মানে সন্দেহেরই উদ্রেক ঘটে। এটা কোনো অত হালকা বিষয় না। তবে ধানের শীষ আগে হলো না পিছে হলো, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। আমার নাম হচ্ছে আহম্মদ সাজিদুল হক। আমার ব্যালেটে রুবেলও থাকে না,
তো সরেয়া থাকে। আমার ব্যালেট সবসময় একেবারে উপরে থাকে আর কি। এতে খুব বেশি কিন্তু তফাৎ। আমার লাভ হয়নি কখনো। জি। ঠিক আছে, আমার খুব বেশি লাভ হয় না, আমার যে 1 নম্বরে থাকে। তো যাই হোক, এই ভাই, ক্ষেত্রে একটু আমি don't মনে mind, করি আমাকে একটু বিষয়টা বেরোতে হবে আর কি। জি, আহমেদ আমি- সাজিদুল হক রুবেল, আপনার কাছে আমি শেষ প্রশ্নটা আপনার কাছ থেকেই করতে চাই। জুলাই অভ্যুত্থানে বাম মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। আগামী শুক্রবার বেলা 3:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারের নতুন এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটবে। বামধারার আরেকটা নতুন দল, সবাই তরুণ, অনেকে অতীতে আপনাদের দলের সঙ্গেও যুক্ত ছিল। তরুণ বামপন্থীরা নতুন দল করছে, এর মানে কি বিদ্যমান দলগুলো অর্থাৎ আপনারা যারা আছেন সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারছেন না, নাকি নতুন করে আসলে এই রাজনৈতিক দলগুলোর আপনাদের যে মতাদর্শ, আপনাদের যে চিন্তাভাবনা, সেটির এক ধরনের প্রতিফলন ঘটানোর সুযোগ তৈরি করবে? আসলে বাংলাদেশে ডানপন্থী দলের তো অভাব নেই, ইসলামপন্থী দলেরও অভাব নাই, অনেক দল আছে আর কি। তো 2-4টা নতুন বামপন্থী দল হোক না, ঠিক আছে, নতুন ফ্লেভার নিয়ে, নতুন শেড নিয়ে, হ্যাঁ, রাজনৈতিক দল হোক। আর এখানে জামাত ইসলামের নেতা চলে গেলেন, তিনি কিন্তু তার আলোচনায় একটা মারাত্মক কথা বলে বসছেন, একটা মারাত্মক বাক্য উচ্চারণ করেছেন, সেটা কিন্তু অ্যাঙ্গেলসের ডায়ালেকটিক্স থেকে, যে দান্দিকতার মধ্য দিয়ে বিকাশ হবে, এটা হচ্ছে অ্যাঙ্গেলসের ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমের সেকেন্ড ল। সেটা কিন্তু তিনি বলে ফেলেছেন আছে ইসলামিক নেতা আর কি। ভালো, এটা আমার কাছে ভালো লাগলো যে মার্কস অ্যাঙ্গেলস থেকে রেফারেন্স দিয়ে তাদেরকে চলতে হচ্ছে আজকাল। তো আমিও আবার সেই জায়গায় ফিরে আসি, সেই জায়গায় হচ্ছে দল বাড়বে, আলোচনা হবে, তর্কে তর্কে ভাঙবে মগজের কারফিউ, সমস্যা নেই, ঠিক আছে। তরুণরা করছে, তাদেরকে বাংলাদেশের সবচেয়ে পুরাতন এই উপমহাদেশের সবচেয়ে পুরাতন 100 বছর ধরে আমরা যারা এই উপমহাদেশে চেষ্টা করছি এই সমাজটা ভেঙে সত্যিকারের একটা বৈষম্যহীন সমাজ তৈরি করার যে লড়াই, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা লড়াইটা লড়ে যাচ্ছি, যুগ থেকে যুগান্তরে লড়ছি। এই নতুন যুগে একটা নতুন উদ্যোগ হবে। তবে আমার মনে হয় সত্যিকার অর্থে বাংলাদেশকে বদল করতে হলে সকল বামপন্থীদেরকে, সকল দেশপ্রেমিকদের, সকল প্রগতিশীলদেরকে হচ্ছে ঐক্যবদ্ধ একটা জায়গায় দাঁড়াতে হবে। অনেক অনেক ধন্যবাদ। সত্যিকার অর্থে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে অনেক অনেক ধন্যবাদ জনাব সাজিদুল হক রুবেল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। যেতে চাই একটু মারুফ ভাই আপনার কাছে, শেখ ফজলুল করিম মারুফ। নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রশ্ন উঠছে, খুব ছোট্ট করে জানতে চাই আজকে আপনাদের যদি সেই নির্বাচনী আসন সমঝোতা হয়, যদি জোটের কথাই বলি, সেই জোটেরই একজন শীর্ষ নেতা খেলাফত মজলিসের মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হচ্ছে। আপনারা কি মনে করেন আসলে প্রার্থীরা সবাই সব দলের নির্বাচনী আচরণবিধি ঠিকঠাক মেনে নিচ্ছে বা মেনে রাজনৈতিক সেই চর্চাটা অব্যাহত রেখেছে? একটা হলো যে মানতে গিয়ে ভুল হইলে সেটা দোষের কিছু দেখি না, কারণ এত আইন কানুন মেনে করা যায় না। রাজনৈতিক কাজ করতে হচ্ছে, নির্বাচন কমিশন তারা বলুক, কারেকশন দিক, এটা আমার ক্ষতি কিছু মনে করি না। কিন্তু আইন মানবো না এই প্রবণতা আসলে সেটা খারাপ দিক। যেমন ধরেন তারেক রহমান সাহেব উত্তরবঙ্গে যেতে চাইছিলেন, উনি তো আইন ভাঙতে চান নাই, পরে যখন বলছেন উনি চান নাই, তো এটা আমি খারাপভাবে দেখি না। তবে আপনার মাধ্যমে আমি শেষ কথা যেটা বলি ভাই, যে ইসলামপন্থীরা একসাথে হচ্ছে, সবাইকে, দেশবাসীকে বলবো আসেন এবার নতুন বন্দোবস্তে ইসলামপন্থীদেরকে ভোট দেন, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ হবে। আর আচ্ছা, আপনি একটু আগে বলছিলেন যে ধর্মভিত্তিক দল নয়, ইসলাম গণ অধিকার ভিত্তিক দল, এখন ইসলামপন্থী দল। জি জি, অনেক অনেক ধন্যবাদ শেখ ফজলুল করিম মারুফ। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, খুব ছোট্ট করে জানতে চাই, ইসি নির্লিপ্ত, নিশ্চুপ, নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘন করছে অন্য দলগুলো, লেভেল প্লেইং ফিল্ড নিয়েও বিএনপি প্রশ্ন তুলছে। আপনাদের কাছে কেন মনে হচ্ছে ইসি নির্লিপ্ত এবং নিশ্চুপ? খুব ছোট্ট করে, আমাদের হাতে একেবারেই সময় নেই। এই যে আপনার এখানে আলোচনা হচ্ছিল, একটু আগে আলোচনা হচ্ছিল যে প্রতীকের যে বিষয়টা, প্রতীকটা তো আপনার যে পোস্টাল ব্যালটটা করা হয়েছে সেখানে তো একটা নীতিমালা তো তারা ফলো করবেন। প্রথমেই লেখলেন আপেল, বুঝলাম এ দিয়ে শুরু করছেন বা সরেয়া দিয়ে শুরু করছেন। পরেরটা আনারস, তাও বুঝলাম। পরেরটা আম, তাও বুঝলাম। হঠাৎ করে আপনার উদীয়মান সূর্য, ওই লাইনে গিয়ে আপনার ধানের শীষের নাম। আবার এ দিয়ে যেটা শুরু করলেন, তারপর কাপ পিরিচ, তারপর টিউবওয়েল, তারপর দাঁড়িপাল্লা। অর্থাৎ যদি ওনারা একটা নীতিমালা অনুসরণ করতেন তাহলে কিন্তু এই বিতর্কটা হইতো না। সেইখানে ধানের শীষের নাম যদি
ডি বা দতে ধতে গিয়ে পড়তো তাহলে সেটা নিয়ে আমাদের কোনো কোনো আপত্তি প্রশ্ন থাকতো ছিল না এবং সেটা নিয়ে নিশ্চয়ই প্রশ্নটা আপনারা হচ্ছে যে এই নির্বাচন পুরো কমিশনের নীতিমালার তরফ থেকে মধ্যে এটা সুস্পষ্ট পড়ে না। বক্তব্য জানতে চাইবেন এবং দ্বিতীয়ত- নির্বাচন কমিশনের সচিব বলেছেন ব্যালট পেপার নিয়ে ইসির সিদ্ধান্তই হবে চূড়ান্ত এবং সেটা নিয়ে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অতিথি যারা ছিলেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি, শেখ ফজলুল করিম মারুফ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাজিদুল হক রুবেল, কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং আল মামুন রাসেল, আইনজীবী, সুপ্রিম কোর্ট। রাজনীতির আয়োজন আজ এ পর্যন্তই। আমরা ফিরবো আবারও আগামীকাল, নিশ্চয়ই আমাদের সঙ্গেই থাকবেন।